আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এই অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে অংশ নেন। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্য দিবসে সকাল 9টার আগেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তার দিনের ব্যস্ততা। নতুন সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়। 11টায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যেখানে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সৌদি অ্যাম্বাসেডার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কনগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সভা হয়। টার্মিনাল দ্রুত চালু করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়। পরে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, আইন মন্ত্রী সহ প্রধানমন্ত্রী বৈঠক করেন তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সঙ্গে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12ই মার্চ বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি, নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। রাষ্ট্রপতি ইস্যুতে কোনো আলোচনা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল হচ্ছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে প্রথম অধিবেশনে? না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। কিছু পরিবর্তন তো আসবে একটু সময় দিলে আর। দিনের সবশেষ কর্মসূচি হিসেবে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভায় যোগ দেন তারেক রহমান। এতে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ স্বাস্থ্য খাতের নানা বিষয়ে আলোচনা হয়। পরে বিকেল 4টা 20 মিনিটের দিকে সচিবালয় ছেড়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। খান আলামিন, আরটিভি, ঢাকা। 14 এপ্রিলের আগে স্থগিত হওয়া শেরপুর 3 ও 0 হওয়া বগুড়া 6 আসনের উপনির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়া উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে বলেন তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের ভোট স্থগিত করে ইসি। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে 1 বৈশাখের আগেই করা। পোস্টাল ব্যালট চলবে উপনির্বাচনে। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন বলেছেন ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে।
কিন্তু একটা জানার বিষয় ছিল। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সবাই শিক্ষক কর্মচারীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। দাবি পূরণ করলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকরা কি করবেন, শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে কিছুটা অবাক হন শিক্ষক নেতারা। শিক্ষকরা আমাদেরকে তো প্রমিস করতে হবে যে আমরা এই কাজগুলি শিক্ষার জন্য এই প্রমিসারি নোট তো আমরা পাইনি। আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে? মাইন্ড ইট, ইউ আর এ টিচার। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না, আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এদিকে নিজ দপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রী এজেড.এম. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ডের মধ্যে এটা এমন একটি কার্ড হবে গ্রেট ইন ফিউচার, এটা আজকে না, ইন ফিউচার, যেইটা আপনাকে সমস্ত ডেটা দিয়ে দিবে। অনুমোদন হওয়ার সাথে সাথেই আমাদের একদম ফিল্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে, কারণ আমাদের এনআইডি হাতে আছে, জাস্ট চেক বেক করা। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী দীপন দেওয়ান বলেন, পাহাড়ি অঞ্চলের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করলে শান্তি বজায় থাকবে। পাহাড়কে শান্ত করার জন্য আমরা অনেক পদক্ষেপ নিতে পারি। এখানে আপনি বলতে পারেন যে সুষম উন্নয়ন একটা ফ্যাক্টর। সুষম উন্নয়ন না হলে কিন্তু আপনার মধ্যে থাকবে। এখানে আপনি বলতে পারেন যে আপনি অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনি কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু সামনে করতে হবে। আমি একটু আগে বলছিলাম যে এগুলো দরকার আছে। পাহাড় কেটে তৈরি করা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। রিসোর্টের নামে যে অনেক কিছু করা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে, এগুলো আমরা এগুলো নিয়ে একটা ব্যবস্থা করবো আর কি। দরকার হলে আমরা একটা কমিটি করবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহতের ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও কুষ্টিয়ার হত্যা মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষ্য দেন জাসদের এক নেতা। জে মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে 20 জুলাই এভাবেই রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন ইমাম হাসান তাইম, যে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 29 মার্চ। ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আন্দোলনকালীন কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 3 মার্চ। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বুলাতে থাকেন যে গুলিটা কোথায় লাগলো। ঠিক এই মুহূর্তে উনার হাতের দুটো আঙ্গুল উনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার দুটো আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রতা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি ওনার জবানবন্দিতে। অন্যদিকে কুষ্টিয়ায় 6 জন হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণের হত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ওই দিন যদি পেপার নোটিফিকেশন জারি হয়ে আসে, এরপরে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজড হবে এবং অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। যশোরের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে 62 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করেছে সংস্থাটি। একই সাথে তাদের 3 সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।
বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের সমুদ্র ও নদী বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ী ও সমুদ্র বন্দরগুলোর শ্রমিকদের সাথে সাধারণ নাগরিকদের চরম বিরোধিতা ও বিক্ষোভ উপেক্ষা করে স্বল্পমেয়াদী এই সরকার দেশের সার্বভৌমত্বের বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সকল নিয়মনীতি উপেক্ষা করে দ্রুততার সাথে গোপন চুক্তি স্বাক্ষর করে সরকারি নিযুক্ত বিদেশি ব্যক্তিরা। তাদের এই গোপন চুক্তির প্রক্রিয়া আমরা আরো বেশ কয়েক জায়গায় দেখলাম, যেমন স্টারলিং নিয়ে তারা চুক্তি করেছে একটা, তারপর এলএনজি আমদানি নিয়ে চুক্তি করেছে। মানে বহুজাতিক কোম্পানি এবং কয়েকটা বিদেশি রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষার জন্যই কিছু লোক সরকারের মধ্যে ছিল এবং ইউনূস সাহেবই তাদেরকে নিয়ে এসছেন এবং সেটারই অংশ হিসেবে তারা এই বন্দর নিয়ে চুক্তি করেছে। এই যে দুইটা বন্দর নিয়ে যে চুক্তি করেছে, এটার কোনো স্বচ্ছতা ছিল না, সেই চুক্তিটা করেছে সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে। সময় স্বল্পতা ও শ্রমিক বিক্ষোভের ফলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি না হলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ও সুইস প্রতিষ্ঠান মেডলকের চুক্তি সম্পন্ন হয় লালদিয়া ও পানগাঁও টার্মিনালের, যার কার্যক্রম গত 4 নভেম্বর শুরু হয়ে চুক্তি স্বাক্ষরিত হয় 17 নভেম্বর। আগামী 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিদেশি এই কোম্পানিটি। যে চুক্তিগুলো হয়েছে বন্দর সংক্রান্ত, এই চুক্তির অনেকগুলো গোপনীয় বিষয় রয়েছে যে জিনিসগুলো জনসম্মুখে আসা দরকার এবং অনেক ক্ষেত্রে যতটুকু জানা যায় এই চুক্তির অনেকগুলো এই দেশের অর্থনৈতিকভাবে স্বার্থের পরিপন্থী। সুতরাং এই বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে নতুন যে নির্বাচিত সরকার এসছে তার উচিত এই চুক্তিটি পুনর্বিবেচনা করা। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব না দিয়ে দেশের সম্পদ অন্যায়ভাবে তড়িঘড়ি করে ইজারা দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ইউনূস সাহেব উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে সরকারের মধ্যে কিছু বিদেশি কোম্পানির লবিস্ট এবং অন্য কিছু ক্ষমতাবান রাষ্ট্রের চরকে ঢুকিয়েছিল। তারা আসলে অন্য কোম্পানির লবিস্ট হিসাবে সরকারের মধ্যে ছিলেন এবং সেই কারণে লবিস্ট দিয়ে পরিচালিত সরকার যে সব কার্যক্রম সবগুলো সম্পর্কে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা। এই অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে, আমি মনে করি যে এটা যেহেতু বাংলাদেশের আইন কানুন এবং নিয়মের সাথে সাংঘর্ষিক এবং এটা ব্যত্যয় ঘটেছে, সুতরাং এটার জন্য যারা যারা জড়িত ছিল এটার সাথে তাদেরকে আসলে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। পরাধীনতার চুক্তি থেকে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের করা সব চুক্তি বাতিলের দাবি অর্থনীতিবিদদের। আর এসব অস্বচ্ছ ও স্বার্থবিরোধী চুক্তির বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি তাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যে 6 জনকে তামিলনাড়ুর ত্রিপুরা জেলার একটি পোশাক কারখানা থেকে এবং অন্য 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তকর্মীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে পাকিস্তানের ISI এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। তবে বাংলাদেশি ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ সিদ্দিক ও শান্ত মিয়া। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই রায় দেন। রায় মৃত্যুদণ্ডের পাশাপাশি লাশ গুমের অপরাধে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করা হয়। তবে রায়ের সময় আসামি সিদ্দিক আদালতে হাজির থাকলেও পলাতক রয়েছে শান্ত মিয়া। 2023 সালের 4 মে রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ইকরামকে বাড়ি থেকে ডেকে হত্যা করে আসামিরা। আদালতে এই মামলাটি উপস্থাপিত হয়। ইনভেস্টিগেশনের পরে 2 জন আসামি 164 স্বীকারোক্তি জবানবন্দি দিয়ে স্বীকার করেছে যে তারা যাতে 2 লাখ টাকা দিতে না হয় সেই জন্য আপনার ডিসিজকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। একমাত্র সন্তান, খুব ভালো সন্তান ছিল সে। আমার লাগে একসাথে ইফতারি করে রাত্রে 8, সাড়ে 8টা বাজে করতে পারে।
হ্যাঁ মেসেজ দিয়া গর্তে নিয়ে গেছে, নিয়ে রাতে 10টা-11টার দিকে তারা মারা ফেলাইছে। দ্রুত যেন ফাঁসিটা কার্যকর হয়। সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। 50 লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চায় সংগঠনটি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মুসলমানদের জন্য সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির মাস রমজান, কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার হাজারো পরিবারের জন্য পবিত্র এই মাসটি হয়ে উঠেছে জীবন যুদ্ধে টিকে থাকার কঠিন এক বাস্তবতায়। ধ্বংসস্তূপ, বিশুদ্ধ পানি, সংকট আর অনিশ্চয়তার মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজার এক মা। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সানা আহমেদ হুসাইন আল মাবহু নামের এই সংগ্রামী সেই নারীর গল্পই জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজানকে ঘিরে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিজের পরিবার নিয়ে লড়াই করছেন সানা আহমেদ হুসাইন আল মাবহু নামের বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি নারী। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপে রমজানের আনন্দ খুঁজে নেয়া, কিন্তু গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সে আনন্দ এখন সংগ্রামের আরেক নাম। মাবহুর স্বামী ইসরায়েলি কারাগারে বেশ কিছুদিন বন্দী অবস্থায় ছিলেন। এখন লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। 5 সন্তানকে নিয়ে তাঁবুতেই কাটছে সানার কষ্টের জীবন। পরিস্থিতি যেমনই হোক, আমি পবিত্র রমজান মাসকে ভালোবাসি, তাই যেখানে থাকছি সেখানে রমজানের পরিবেশ তৈরি করে নিচ্ছি, কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে আমি বদ্ধপরিকর। নেই গ্যাস, নেই ঘর, নেই নিরাপদ পানি। ঠান্ডা আবহাওয়ায় পানি ফোটানো থেকে রান্না করা, গৃহস্থালির কাজের বেশিরভাগই আগুনের উপর নির্ভর করতে হয়। পরিবারের কাজ করতে গিয়ে সে আগুনেই হাত পুড়িয়েছেন বেশ কয়েকবার। হার্টের অস্ত্রোপচার হওয়া অসুস্থ ছেলে আহমাদের যত্ন নিতে হচ্ছে তাকে। হাড় কাঁপানো ঠান্ডায় 5 দিন পর পর একবার করে লবণাক্ত পানি পায় পরিবারটি, যা দিয়ে চলে সেহরি, ইফতার আর অসুস্থ স্বামীর চিকিৎসা সেবা। পরিবারকে সামাল দিতে গিয়ে এখন যেন ক্লান্তি জেঁকে বসেছে ফিলিস্তিনি এ সংগ্রামী নারীর শরীরে। প্রায় 5 দিন পর পর একবার লবণাক্ত পানি আসে। সন্তানদের জন্য সেহরি ও ইফতারের খাবার তৈরির জন্য পানি প্রয়োজন। পরিবারে একজন ক্যান্সার রোগীও আছে, তাই আমাদের অনেক পানি দরকার। ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি এ মায়ের চেষ্টা যেন গাজায় রমজানের শেষ আলোটুকু বাঁচিয়ে রেখেছে। যুদ্ধের অন্ধকারে এ যেন আশার ছোট্ট এক প্রদীপ। ইমতিয়াজ আহমেদ, RTV। ক্রীড়াঙ্গনের সমস্যাগুলোর সমাধান রাতারাতি হবে না বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, আপাতত স্থবির হয়ে থাকা ক্রীড়াঙ্গনকে সচল করাই তার লক্ষ্য। সম্ভাবনাময় খেলাধুলাগুলোতে দেবেন বাড়তি নজর। ক্রীড়াঙ্গনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও তৃণমূলের খেলাধুলা চালুর বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাঠের ঘাসের সঙ্গে ছিল আত্মিক সম্পর্ক, সেখান থেকে রাজনীতির মাঠে এবার হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়াঙ্গনটাও আমিনুল হকের বেশ আপন আঙ্গিনা। দায়িত্ব নিয়ে করণীয় নির্ধারণে বৈঠকে বসলেন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে, নিলেন পরামর্শ। স্থবির হয়ে থাকা ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানো, জেলার অ্যাডহক কমিটিগুলোতে দ্রুত নির্বাচন ছাড়াও আরও বেশ কিছু চ্যালেঞ্জ নতুন প্রতিমন্ত্রীর সামনে। জেলা বিভাগে কিন্তু খেলা স্থবির হয়ে আছে। ফেডারেশন কিছু ফেডারেশন খেলা পরিচালনা করেছে, অধিকাংশ ফেডারেশন কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপ করতে পারছে না। উনি বললেন যে উনি জেলা ক্রীড়া ডিএসএগুলো থেকে উঠুক, আমরা ওটাই আশা করতেছি। এটা যদি উনি করতে পারে, আমার মনে হয় 6-7 মাসের মধ্যে চেহারাটা একটু পাল্টাতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে গণমাধ্যমে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রাতারাতি কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তৃণমূলের খেলাধুলার উন্নয়নে নেওয়া হবে নানান পদক্ষেপ। ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তা ভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। রাফি আমিন, RTV, ঢাকা। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।